আমার নাম গণেশ। আমি একটা গরিব ফ্যামিলির সন্তান। আমি জানতাম না যে আমার ভবিষ্যৎ জীবনে এত সমস্যাজনক হবে। প্রথম থেকেই আমি গরিবের সাথে লড়াই করেছিলাম। যেমন সময় কাটতে লাগলো, আমার জীবনে সমস্যা বাড়তেই থাকলো। আমার মাথার উপরে দিদিদের বোঝা ছিল। আমি আমার সমস্ত ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট। আমার বয়স এখন 23 বছর। যদিও আমার সবচেয়ে বড় দিদি বয়স অনেক হয়ে গেছে, কিন্তু ওর বিয়ে কোনো মতেই হচ্ছিল না। এই দুনিয়াতে হয়তো গরিবের মেয়েকে কেউই বিয়ে করতে চায় না। বাবা এই দুনিয়াতে নেই। আমার শুধু একজন বয়স্ক মা আছে, যিনি নিজের অসুস্থতার কারণে অসুস্থ হননি, বরং মেয়েদের বিয়ের চিন্তাতেই অসুস্থ হয়ে গেছিলেন। তিনি সবসময় এই চিন্তাতেই থাকতেন যে তার মেয়েদের বিয়ে কিভাবে হবে। আমার সবচেয়ে বড় দিদির বিয়ের বয়স এমনিতেও পার হয়ে গেছে। ওর জন্য তো এখন যাদের বাচ্চা আছে বা যাদের বৃদ্ধ বয়সে বউ মরে গেছে, তাদের সম্বন্ধ আসতো। আমার দিদি কোনো মতেই এইরকম জায়গায় বিয়ে করতে চাইতো না। যতদিন অবধি বাবা জীবিত ছিলেন, ততদিন তিনি আমাদের দেখাশুনো করতেন। আমাদের কোনো জিনিসেরই অসুবিধা হয়নি। কিন্তু যখন থেকে তিনি মারা যান, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমি পড়াশুনো তো জানতাম না, কিন্তু আমার বাবা আমাকে ছোট বয়সে গাড়ির গ্যারেজে রেখে দিয়েছিলেন, যেখানে আমি কাজ শিখতাম। শুধুমাত্র এই কাজটাই আমি জানতাম, তাই আমি এখনো গ্যারেজেই কাজ করি। সেখানে যা বেতন, তার থেকে কিছু টাকা মায়ের ওষুধে চলে যেত, কিছু টাকা লাইনের বিল দিতে চলে যেত, আর বাকি টাকা বাড়ির বাজার ঘাট করতেই শেষ হয়ে যেত। আমাদের মধ্যে কেউই নিজেদের শখ পূরণ করতে পারতাম না। শুধু 2 বেলা কোনো রকমে খেয়ে পড়ে বেঁচেছিলাম। জীবন এইভাবেই কাটছিল। মা সবসময় টেনশনে থাকতেন যে দিদিদের বিয়ে কিভাবে হবে। আমি দিদিদের জন্য সম্বন্ধ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছিলাম। কিছু লোকেদের আমার দিদিদের পছন্দ হতো না, কেননা আমার দিদিরা দেখতে একদমই সাধারণ ছিল। আর কিছু সম্বন্ধ এমন আসতো যাদেরকে আমার দিদিরা পছন্দ করতে পারতো না। অনেক কষ্টে কোনো রকমভাবে আমার ছোট দিদির সম্বন্ধ হয়ে গেলেন। আমার এই দিদি কিছুটা সুন্দরী ছিল, এই কারণে ওর সম্বন্ধ ঠিক হয়ে গেল। কিন্তু এতে আমার বড় 2 দিদির হৃদয় ভেঙে গেল। আমি আমার ছোট দিদির বিয়ে খুবই সাধারণভাবে দিয়েছি, কিন্তু এইসবে আমার উপরে আমার গ্যারেজের মালিকের 20,000 টাকা ঋণ হয়ে গেছে। আমি তো এত বেশি ইনকাম করতাম না, যাতে কিছু টাকা জোগাড় করে নিজের দিদির বিয়ে দিতে পারতাম। ধার দেনা করে তাদের বিয়ে দিতে হতো। যাই হোক, এখন এক দিদি তো যেমন তেমন ভাবে নিজের শ্বশুরবাড়িতে যেতে পেরেছে। 6 মাস পার হয়েছিল, কিন্তু গ্যারেজের মালিক আমার কাছে নিজের টাকা চাইতে শুরু করে দিলেন। আমি খুব টেনশনে পড়ে গেলাম যে আমি তাকে কোথা থেকে এই টাকাটা এনে দেব। টাকা নেওয়ার সময় এই কথা হয়েছিল যে আমি মাসে বেতন থেকে কিছু কিছু টাকা কাটিয়ে দেব। কিন্তু এই সময় বাড়িতে এত অসুবিধা চলছিল যে মালিককে আমাকে বলতে হতো যে আপনার টাকা পরে দিয়ে দেব। পরে পরে বলে কয়েক মাস কেটে গেল। এখন তিনি আমার উপরে বিরক্ত হয়ে গেছেন, তাই তিনি এখন সমস্ত টাকা একসাথে চাইছেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। প্রতিদিন মালিক আমাকে অপমান করতে, তাই আমি আমার মাকে বললাম যে মা, আমি 2 মাস আমার সম্পূর্ণ বেতন মালিককে দিয়ে দেবো। বাড়িতে তোমাকে কোনো টাকা দিতে পারবো না। মালিক আমাকে সমস্ত লোকের সামনে খুবই অপমান করেন। আমার কথা শুনে আমার মা বলতে লাগলেন, বাবা তুই যদি এরকম করিস তাহলে আমরা খাবো কি? এই 2 মাসে তো আমরা না খেয়েই মরে যাব। আমার মায়ের কথাও একদিক থেকে ঠিকই ছিল, কিন্তু এখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই সময় আমি একে তো খুবই টেনশনে ছিলাম, তার উপরে আমার মেজ দিদি রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে গেল। আমরা ওকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তার উপরে আমার বড় দিদি বলল যে ও একটা ছেলের সাথে পালিয়ে গেছে। ওর কথা শুনে তো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ও বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে গেছে। আমরা কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকলাম না। সমস্ত গ্রামে আমাদের নিয়ে কথা হচ্ছিল। একে তো আমি আগে থেকেই খুব অস্বস্তিতে ছিলাম, আর এখন আমার দিদি আমাদের মুখের উপরে কালি লাগিয়ে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার মালিক আমাকে বারবার টাকার জন্য বিরক্ত করছিল। আমি আমার মাকে বললাম, মা এই দিদিদের কারণে আমি ঋণে ডুবে আছি, আর এদের কারণে আজকে আমাদের এতটা অসম্মান হচ্ছে। আমি বলি কি যে আমি মালিককে টাকা দিয়ে দিই, যাতে তার থেকে আমার জীবন বাঁচে। কেননা আমি খুব বিরক্ত হয়ে গেছি প্রতিদিন প্রতিদিন তার কটু কথা শুনতে শুনতে। এখন তো গ্রামের লোকেরাও আমাদের ভালো নজরে দেখে না। যেদিন থেকে মেজ দিদি আমাদের সম্মান নষ্ট করে পালিয়ে গেছে, সেদিন থেকে আমার দিনরাত খুবই সমস্যার মধ্যে কাটছিল। বাড়ির অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করেছে। আমি মনে প্রাণে চাইতাম যে আমি গ্যারেজের কাজ করা ছেড়ে দেব, কেননা সেখানে আমার মালিক আমাকে খুব অসম্মান করত। আমি সেখানে মাথা উঁচু করে কাজ করতে পারছিলাম না।
কিন্তু আমি আর কি কাজ করতাম? আমি তো অন্য কোনো কাজ পারিও না। তারপরে আমার এক বন্ধু আমাকে একটা কাজের ব্যাপারে বললেন। এই কাজটা যদিও আমার জন্য ঠিক ছিল না। কিন্তু গ্যারেজে যতটা অসম্মান হচ্ছিলাম, তার থেকে এই কাজটা অনেক গুণ ভালো। আমার এক বন্ধু আমাকে বলছিল যে অনেক বড় একজন বিজনেসম্যান আছে, যে আমাকে নিজের বাড়িতে কাজে রাখতে পারে। কেননা এর আগে আমার বন্ধু সেখানে কাজ করত। আর ও বেতনও ঠিকঠাকই পেত। ও এখন সেখানে কাজ করা ছেড়ে দিয়েছে। ও আমাকে বলেছিল যে তুই যদি আমার জায়গায় যেতে চাস তাহলে যেতে পারিস। কেননা আমার বন্ধু এর থেকেও ভালো একটা জায়গায় চাকরি পেয়ে গেছে। আমি ভেবে নিলাম যে আমি সেখানে অবশ্যই কাজের কথা বলতে যাব। এই কারণে আমার বন্ধুর কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিলাম। আর পরের দিনই সেই বাংলোতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বাংলোর মালিক বসে খবরের কাগজ পড়ছেন। আমি তাকে কাজের কথা বললে তিনি আমাকে কাজে রেখে দিলেন, কারণ আমার বন্ধু আগেই আমার ব্যাপারে তার সঙ্গে কথা বলে নিয়েছিল। এভাবে আমার সেখানে চাকরি পাওয়া আমার সহজ হয়ে গেছিল। কিন্তু আমি প্রথমে মালিকের কাছে 20,000 টাকা চাইলাম, যেটা কিনা আমি আমার গ্যারেজের মালিকের জন্য চেয়েছিলাম, কারণ আমি এই টাকাটা তাকে ফেরত দিতে চাই। তাই ভাবলাম যে মালিকের কাছে আমি 20,000 টাকা অ্যাডভান্স চেয়ে দেখি। যখন আমি তার কাছে চাইলাম, তখন থেকে আমাকে 20,000 টাকা দিয়ে দিলেন। এরপরে বললেন যে এখানে তোমার প্রতিদিন কাজে আসতে হবে। যদি আমার টাকা নিয়ে কোথাও পালিয়ে যাও, তাহলে তোমাকে তোমার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসবো। তুমি হয়তো জানো না যে আমার হাত কত লম্বা। আমি মালিককে ভরসা দিলাম যে আমি তার টাকা নিয়ে কোথাও পালাবো না। এই বাড়িতে এমনিতেও অনেক চাকর ছিল। এই বাড়িটা যতটা বড়, সেই হিসাবে এখানে অনেক বেশি চাকর ছিল। এখানে মহিলারা এবং ছেলেরাও কাজ করত। মালিকের বাড়িতে শুধু তার বৃদ্ধ মা থাকতেন, বাকি সবাই চাকর, যাদের জন্য বাইরে কোয়ার্টার বানানো ছিল। কিন্তু আমি সেখানে থাকতাম না, কেননা আমার বাড়ি কাছেই। আমি শুধু কাজ করার জন্যই সেখানে যেতাম। এভাবে আমি এই মালিকের থেকে টাকা নিয়ে গ্যারেজের মালিককে দিয়ে নিজের ঋণ শোধ করে দিয়েছি। এতে আমি এখন কিছুটা শান্তি পেয়েছি। এখন আমার চিন্তা শুধু নিজের সবচেয়ে বড় দিদিকে নিয়ে। কেননা আজকে যদি ওর বিয়ের সময় মতো হয়ে যেত, তাহলে ও নিজের শ্বশুর বাড়িতে থাকতো, আর ওর ছেলে মেয়েও হয়ে যেত। আমি ভেবে নিয়েছি যে যখনই বাড়ির অবস্থা কিছুটা ভালো হবে, তখন আমি দিদির বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। যদি ওর জন্য কোনো বয়স্ক ছেলে সম্বন্ধ আসে, আর যদি তার ঘর সংসার ঠিকঠাক হয়, তাহলে আমি ওকে বোঝাবো আর বলবো যে ও যেন এর সাথে বিয়ে করে নেয়। সারা জীবন অবিবাহিত থাকার চেয়ে তো ভালো এমন কোনো মানুষের সাথে নিজের জীবন কাটাক, যার সাথে ও শান্তিতে থাকতে পারবে। আমি মালিকের বাড়িতে কাজ করতে শুরু করে দিয়েছি। সেখানে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো, বা কখনো তার মায়ের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে হতো। সারাদিন আমি তাদের গোলামি করে কাটিয়ে দিতাম, আর এইসবের জন্য আমি পয়সা পেতাম। এখানে অনেক বছর থেকে অর্চনা নামে এক মহিলা কাজ করতেন, যার একটা যুবতী মেয়ে ছিল। একদিন সে তার সাথে করে নিজের যুবতী মেয়েকেও নিয়ে আসলো। মালিক তাকে জিজ্ঞাসা করছিলেন, তুমি তোমার মেয়েকে এখানে নিয়ে এসেছো কেন? তখন সে বলতে লাগলো, মালিক, এই দুনিয়াতে আমার মেয়ে আমি ছাড়া কেউই নেই। এ আমার যে আত্মীয়র বাড়িতে থাকতো, তারা একে খুব জ্বালাতন করতো। এই কারণে আমি ভেবেছি যে আমি আমার মেয়েকেও আপনার মায়ের সেবা করতে লাগিয়ে দেব। যদি আপনার কোনো অসুবিধা না হয়, তাহলে আমার মেয়েও আমার সাথেই থেকে যাবে। মালিক বলতে লাগলেন, আমার কোনো অসুবিধা নেই, বরং আমি তোমাকে তোমার মেয়ের কাজের জন্য বেতনও দিয়ে দেবো। এ কথা শুনে অর্চনা খুশি হয়ে গেছিল। অর্চনার মেয়ে কম বয়সী এবং দেখতে সুন্দরী ছিল। সবকিছু একদমই ঠিক চলছিল। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটলো, যাতে আমরা সবাই হতভম্ব হয়ে গেছিলাম। একদিন অর্চনা উপরে সিঁড়িতে ঝাড় দিচ্ছিল। তখন হঠাৎ করে ওর পা পিছলে সেখান থেকে পড়ে গড়াতে গড়াতে নিচেই চলে আসে। এতে ওর মাথায় গভীর চোট লেগে গেছিল। এরপরে ওকে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অর্চনার মেয়ে তরি খুব কান্না করছিল। ওর মেয়েকে বোঝানো হচ্ছিল যে তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ডক্টর ওকে দেখে এমন একটা কথা শোনালো, যেটা শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়লো। অর্চনার মাথায় গভীর চোট লাগার কারণে ও এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এটা শুনে তরি খুব কান্না করছিল। তরির বয়স মাত্র 16 বছর। ওর মায়ের অন্তিম সৎকার করে দেওয়া হলো। এরপরে ও নিজের মায়ের জায়গায় এখানে কাজ করে। যেহেতু অর্চনার এখানে পুরনো চাকরানি ছিল, তাই মালিক ওর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল। তরি সময়ের সাথে সাথে নিজের মাকে ভুলে গেছিল। এখনও এই বাড়িতেই ওর মায়ের জায়গায় কাজ করত। এখানে কাজ করা আমার অনেক দিন হয়ে গেছে, আর এখন আমাদের বাড়ির অবস্থাও কিছুটা ভালো হয়ে গেছে। মালিক আমাকে যে কাজ বলতেন আমি করে দিতাম। জীবন খুব শান্তিতে কাটছিল। একদিন আমার বড় দিদির সম্বন্ধ এলো। এই লোকটা দিদির থেকে অনেক বড়, কিন্তু তার নিজের বাড়ি আছে, ছোট দেখে একটা মুদিখানার দোকানও আছে। তার নিজের বলতে কেউই নেই। আমার বিশ্বাস ছিল যে দিদি ওখানে গিয়ে খুব খুশি থাকবে।
এই কারণে আমার দিদির বিয়ে সেখানে দিয়ে দিলাম। দিদির বিয়েতে যে টাকা খরচ হয়েছিল সেটা মালিক আমাকে দিয়েছিল। মালিক আমার উপরে এতটা দয়ালু এই কারণে হয়েছিল, কেননা সে আমাকে নিজের বিশ্বস্ত চাকর মনে করত। সারাদিন আমি বেশিরভাগ সময় তার সাথেই থাকতাম। শুধু মালিক যখন অফিসে যেত তখন আমাকে নিজের সাথে করে নিয়ে যেত না। একদিন মালিক আমাকে বললেন, আজকে রাতে তুমি আমার বাড়িতে থেকে যাও, কেননা আজকে বাড়িতে কিছু অতিথি আসবে, তাদের আদর যত্ন করতে আমার তোমাকে দরকার পড়তে পারে। আমি বললাম, ঠিক আছে মালিক, আমি থেকে যাব। আমি আমার মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে মালিকের কিছু অতিথি আসছে, যার কারণে আজকে রাতে বাড়িতে ফিরতে পারবো না। কিন্তু আমি জানতাম না যে এই রাত আমার সাথে কি হতে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের এইটুকুই অবশ্যই বলতে পারি যে সেই রাত আমার জীবনের সবচেয়ে খতরনাক রাত প্রমাণিত হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে আমার সাথে এমন কিছু হবে যেটা চিন্তা করে আমার সারা জীবন কাটতে হবে। সেদিন সন্ধ্যায় মালিক আমাকে নিজের বন্ধুদেরকে আনার জন্য এয়ারপোর্টে গাড়ি নিয়ে যেতে বললেন। এখানে থাকতে থাকতে আমি গাড়ি চালাতেও শিখে গেছিলাম। এই কারণে আমি মালিকের বন্ধুদেরকে আনার জন্য চলে গেলাম। মালিক বাড়িতে সুন্দর সুন্দর খাবার আনিয়েছিলেন। আমি জানতাম না মালিকের বন্ধুরা এখানে কেন আসছেন, তারা তার কীরকম বন্ধু। আমাকে যতটুকু বলা হয়েছিল আমি ততটুকুই করেছিলাম। কিন্তু হ্যাঁ, আমিও তাদেরকে গাড়িতে অবশ্যই বলতে শুনেছিলাম যে আজকে তো মজাই মজা আসতে চলেছে। আমরা জানতাম না যে ও নিজের বাড়ির মধ্যে এত ভালো শিকার লুকিয়ে রেখেছে। যদিও আমাদেরকে এই ব্যাপারে আগে বলতো তাহলে আমরা আগেই চলে আসতাম। না জানি মালিকের বন্ধুরা কি কথা বলছিলেন, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমি তাদেরকে বাড়িতে নিয়ে এলাম। মালিক তাদের দেখে খুব খুশি হয়েছিলেন। আর তারপরে তারা সবাই মিলে একসাথে খাবার খেলো। আমাকে মালিক বললেন, ফ্রি হওয়ার পরে তুমি স্টোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি চাকরানিকে বলে তোমার জন্য স্টোর রুম ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। সকাল হতেই তুমি বাড়ি চলে যেও, আর চাইলে কালকে সারাদিন তুমি ছুটি নিতে পারো। মালিকের কথা শুনে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। মাঝরাত অবধি মালিকের বন্ধুরা খুব পার্টি করলেন। এই কারণে আমাকেও তাদের সাথে লেগে থাকতে হলো। সারা রাত ধরে তারা মদ খাচ্ছিলেন। আর এরকম বড় লোকদের মদ খাওয়া তো একটা সাধারণ ব্যাপার। যখন তারা নিজেদের পার্টি করার পরে ফ্রি হলো তখন মালিক বললেন, এখন তুমি যাও। আমি স্টোর রুমে এসে বিছানার উপরে শুয়ে পড়লাম আর আমি ঘুমিয়েও গেলাম। কিন্তু অনেক রাতে আমার চোখ একটা অদ্ভুত চিৎকারে খুলে গেল। কেননা একটা মেয়ের চিৎকার আওয়াজ আসছিল। আমি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে উঠে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে এই মেয়েটা আসলে কে, যে এত চিৎকার করছে। আমি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। এরপরে যখন মালিকের ঘরের দিকে গেলাম তখন এটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল যে মালিক আর তার বন্ধুরা তোরির সাথে নিজেদের লালসা পূরণ করছেন। এই বেচারে চিৎকার করছিল, কিন্তু তাদের ওর উপরে একটু দয়াও হয়নি। ও একটা বাচ্চা মেয়ে, কিন্তু তারপরেও তারা চারজন মিলে ওর সাথে এই সব কিছু করছিল। আর ও এই সব কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। আমি এই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে চাইতাম, এই কারণে সমস্ত চাকরকে ডাকার জন্য তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম। কিন্তু এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে বাড়িতে আমি ছাড়া আর কোনো চাকরই নেই। বাড়িতে মালিকের বুড়িমা একমাত্র ছিলেন, যে কিনা ওষুধ খেয়ে এত গভীর ঘুমে ঘুমিয়েছিলেন যে তিনি এসবের চিৎকারে কিছুই শুনতে পাননি। একমাত্র আমিই ছিলাম যে নিজের চোখে এসব কিছু হতে দেখেছিলাম। এখন আমাকে কিছু একটা করতে হবে। মালিক এত বড় মানুষ ছিলেন, আমি তার বিরুদ্ধে যেতে চাইতাম না, কিন্তু আমাকে তরিকে বাঁচাতে হবে। বেচারিকে দেখে মনে হচ্ছিল যে ওর জীবন বেরিয়ে আছে। তাই আমি ওকে বাঁচানোর জন্য মালিকের ঘরের ভিতরে গেলাম আর চিৎকার করে বললাম, আপনাদের মধ্যে একটু দয়া মায়া নেই বাচ্চা মেয়ের সাথে এইসব কিছু করতে? মালিক আর তার বন্ধুরা পুরোদমে নেশাতে ছিলেন। ওদিকে তরি খুব খারাপ অবস্থায় মাটিতে পড়েছিল। ওর অবস্থা আমি দেখতে পাচ্ছিলাম না। মালিক বললেন, চুপ হয়ে যা। আমি তোর এইসব কথা শোনার জন্য তোকে এখানে রাখিনি। আমি তো তোকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তাহলে তুই এখানে কি করছিস? চলে যা এখান থেকে। আর যদি এই ব্যাপারে কাউকে বলিস তাহলে তোকে মেরে ফেলবো। আমি মালিককে বললাম যে আমি কোথাও যাব না, আর আমি আপনাদের এই কথা সবাইকে বলে দেব। এই অনাথ বেচারির সাথে এরকম করা আপনাদের উচিত হয়নি। আমি মালিকের দিকে তাকিয়ে বললাম, মালিক, আপনি তো বুদ্ধিমান মানুষ, গরিবের সাহায্য করেন। আমি জানতাম না যে আপনার চরিত্র এত খারাপ। মালিক বলতে লাগলেন, আমি ধনী আর বুদ্ধিমান মানুষ তো কি হয়েছে, আমারও তো নিজের শখ আছে। আমারও বন্ধুদের সাথে এরকম শখ পূরণ করার অধিকার আছে। তুই কে আমাকে থামানো? চলে যা এখান থেকে, আর আমাদের নিজের কাজ করতে দে। যদি তুই আমাদেরকে থামানোর চেষ্টা করিস তাহলে তোর অবস্থা খুব খারাপ হবে। আমি বললাম, মালিক, আপনারা এর সাথে ভালো করেননি। এই বেচারি মরে যাবে, একে ছেড়ে দিন। তারা এত নেশাতে ছিল যে ঠিকভাবে চলতেও পারছিলেন না, কিন্তু তারা এখনো তরির সাথে নিজেদের লালসা পূরণ করতে চেয়েছিলেন।
আজকে এই লোকেরা পুরো প্ল্যানিং করে রেখেছিল তোর সাথে এইসব কিছু করার জন্য। এই কারণেই তো এরা শুধুমাত্র আমাকে রেখে বাকি সমস্ত চাকরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। মালিক হয়তো আশা করেনি যে আমি তরিকে বাঁচানোর চেষ্টা করব। আমি জোর করে তরিকে কোলে উঠালাম আর সেখান থেকে বেরোতে লাগলাম। তখনই পিছন থেকে কেউ আমার মাথায় বাড়ি মেরে দিল আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে যখন আমার চোখ খুললো তখন দেখলাম বাড়িতে অনেক লোকের ভিড় লেগেছিল। মালিক আর তার বন্ধুরাও সেখানে উপস্থিত ছিলেন। আমি ঘুরে দেখলাম যে তরির লাশ পড়ে আছে, যেটা পুলিশ নিজের কবজায় নিয়ে নিয়েছে। তরি এই দুনিয়া ছেড়ে চলে গেছে আর ওর মৃত্যুর সমস্ত অভিযোগ মালিক আমার উপরে লাগিয়ে দিয়েছেন। আমি এই ব্যাপারে তখন জানতে পারলাম যখন পুলিশ আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমার হাতে হাত কড়া পরিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে সবাইকে বিশ্বাস করাবো যে আমি তরিকে মারিনি, আমি ওর সাথে কিছুই করিনি, বরং এই সমস্ত কিছু মালিক আর তার বন্ধুরা করেছে। মালিক আমার উপরে অভিযোগ লাগিয়ে দিলেন যে আমি কাল রাতে এখানে থেকে ওর ইজ্জত নষ্ট করে ওকে মেরে ফেলেছি। মালিক একজন ধনী ব্যক্তি, তিনি টাকার জোরে সহজেই পুলিশকে হাত করে নিয়েছিলেন। আমি হাত জোর করে মালিককে বললাম যে মালিক, আপনি আমার সাথে খুব খারাপ করেছেন, এরকম করবেন না। ভগবান আপনাকে এর শাস্তি অবশ্যই দেবেন। যে পাপ আপনি করেছেন সেই পাপের অভিযোগ আমার উপরে লাগাচ্ছেন। পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আর তারপর আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। আমি চিৎকার করে বলছিলাম যে আমি এসব কিছু করিনি, কিন্তু আমার কথা বিশ্বাস করার মতো কেউই ছিল না। আমাকে আদালতে তোলা হলো। উকিল সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে উপস্থিত করলো। আমি পুরোদমে ফেঁসে গেছি। মালিকের বাড়িতে কাজ করা আমার খুব ভারী পড়ে গেছিল। আদালতে আমার মা আর বোনেও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল, আর তাদেরও এটাই মনে হতো যে আমি তোর সাথে এসব করে ওকে মেরে ফেলেছি। আমি সমস্ত লোককে বলে বলে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে গেল, কেননা এই সমস্ত উকিলার প্রমাণ মালিক টাকার জোরে কিনে নিয়েছিল। মালিক বাড়ির চাকরদেরকেও কিনে নিয়েছিল, যারা সেই রাতে বাড়িতে ছিল না, কিন্তু তারপরেও তারা আমার বিরুদ্ধে সাক্ষী দিল আর আমাকে অপরাধী প্রমাণ করিয়ে দিল। সমস্ত প্রমাণ দেখে জাজ সাহেব আমাকে ফাঁসি শাস্তি শুনিয়ে দিলেন, কেননা তার নজরে আমি একটা যুবতী আর অসহায় মেয়ের সাথে এইসব করে ওকে মেরে ফেলেছি। কিন্তু আমি এরকম কিছুই করিনি। আমার কাছে নিজের শাস্তি ভোগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার মৃত্যুর সময় ঠিক হয়ে গেছে। মাসের ১ম তারিখে আমার ফাঁসি হতে যাচ্ছে, আর সেটা আসতে মাত্র ১৫ দিন বাকি আছে। আমি জেলে বসে নিজের কপাল নিয়ে কান্না করছিলাম যে কিভাবে কোনো মানুষের কপাল এত খারাপ হতে পারে। মালিক নিজের টাকা চোরে এই নিরপরাধ মানুষের অপরাধী প্রমাণ করে দিয়েছে, আর যারা অপরাধী তারা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। লোকে সত্যি বলে যে গরিবের কেউই নেই। আমি সারা রাত ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম আর ভাবতে লাগলাম যে আমার সততাকে কারো নজরেই পড়বে না। ১ তারিখে যখন আমাকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হলো, তখন আমার কাছে আমার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হলো। আমি জজ সাহেবের কাছে রিকোয়েস্ট করে বললাম যে আমার শেষ ইচ্ছে একটাই, যে যারা তোরই পোস্টমর্টম করেছিল আপনি আবারও তাদের কাছে জিজ্ঞাসাবাদ করুন, কেননা আমি ওর সাথে কিছুই করিনি। আমার মালিক আর তার বন্ধুরা মিলে ওর সাথে এইসব কিছু করেছিল। যদি সঠিক পোস্টমর্টমের রিপোর্ট আপনি পান, তাহলে প্রমাণ হয়ে যাবে যে কোনো একজন মানুষ ওর সাথে এসব করেনি, বরং চারজন লোক ওর সাথে এইসব করেছিল। জজ সাহেব বললেন যে সমস্ত অপরাধী মরার আগে নিজের সাফাই দেয়, কিন্তু এটা যখন তোর শেষ ইচ্ছা, তখন আমরা এই কাজটা করতে পারি। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে পোস্টমর্টমের রিপোর্ট তোমার বিরুদ্ধে গেছিল। আমি বললাম, সাহেব, আপনাকে ভুল রিপোর্ট দেখানো হয়েছিল, তারা মিথ্যা কথা বলেছিল। আমার মালিক একজন ধনী ব্যক্তি, সে নিজের টাকার জোরে পুরো সিস্টেমকে কিনে নিয়েছিল। আপনি শুধু একবার আমার জায়গা থেকে চিন্তা করে দেখুন, আমি একটা গরিব মানুষ। যদি আমি তোর সাথে খারাপ কিছু করতেও চাইতাম, তাহলে আমি আমার মালিকের বাড়িতে কেন করতাম? তার বদলে ওকে ফুসলে অন্য কোথাও নিয়ে যেতে পারতাম। জজ সাহেব বললেন, কারণ ও ওখানেই থাকতো। আমি বললাম, এই কথাটা আপনি ঠিকই বলেছেন যে ও সেখানেই থাকতো, কিন্তু সেই রাতে মালিকের বন্ধুরা সেখানে এসেছিল। আমি নিজে তাদেরকে নিয়ে এসেছিলাম, তারাই এসব কিছু করেছে। আমি চাই আপনি আমার কেস আবার রিওপেন করুন, আর আপনি ইনভেস্টিগেশন নিজের চোখের সামনে করুন। যদি আপনি সৎ মানুষ হন, তাহলে আপনি আমার কেস রিওপেন করতে পারেন। আর যদি আপনিও আমার মালিকের টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার মতো মানুষ হন, তাহলে আমি চাই যে আপনি আমাকে ফাঁসিয়ে দিয়ে দেন। আমার কথা শুনে তিনি অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি তোমার কেস রিওপেন করাচ্ছি, আর সমস্ত ইনভেস্টিগেশন আমার চোখের সামনে করব। কিন্তু মনে রেখো, যদি আবার সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে যায়, তাহলে তোমার ফাঁসি বন্ধ হবে না, বরং তাড়াতাড়ি দেওয়া হবে। আমি তো খুশি মনে জর্জের কথা মেনে নিলাম, যতক্ষণ অবধি আমার শেষ ইচ্ছা পূরণ না হয়।
ততক্ষণ আমার ফাঁসির সাজা পোস্টপন্ড করে দেওয়া হলো। জজ সাহেব নিজের পদ্ধতিতে কেসের ইনভেস্টিগেশন করলেন, আর তাতে যে সত্যটা দুনিয়ার সামনে এলো সেটা সমস্ত লোকের হুঁশ উড়িয়ে দিয়েছিল। কেননা আমি যেটা বলেছিলাম সেগুলো সবই সত্যি ছিল। তৈরির অপরাধী আমার মালিক আর তার বন্ধুরা ছিল। তারাই মাতাল অবস্থায় এইসব কিছু ওর সাথে করেছিল। আর নিজেদের পাপ লুকানোর জন্য তারা টাকার জোরে সমস্ত লোকের মুখ বন্ধ করে দিয়েছিল। সমস্ত চাকর যারা আমার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছিল, তারা এখন আমার মালিকের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়ে গেল। কেননা তাদের উপরেও প্রশাসনের তরফ থেকে সত্যি বলার জন্য তাদের উপরে শক্তি প্রয়োগ করা হয়েছিল। এটাই কারণ ছিল যে সমস্ত সত্যি সবার সামনে এসে গেল। কেননা এবার পুরো কেসের উপরে ইনভেস্টিগেশন সততার সাথে করা হয়েছিল। মিডিয়াতেও এই কথাটা ছড়িয়ে গেছিল যে একজন নিরপরাধীর শাস্তি হতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে বেঁচে গেছে। আমার মার বোনও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল। সবাই আমাকে সাপোর্ট করছিল। আর লোকেদের কথা ছিল যে অভিযুক্ত লোকেদের অ্যারেস্ট করা হোক আর নিরপরাধকে সম্মানে ছেড়ে দেওয়া হোক। আমার মালিক আর তার বন্ধুরা ঘাবড়ে গেছিল। তারা টাকার জোরে এদিক সেদিক থেকে পুরো জান লাগিয়ে দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কেননা আমার ইনভেস্টিগেশন যে জজ করেছিল তিনি একজন সৎ মানুষ ছিলেন। সত্য কখনো লুকিয়ে থাকে না, কখনো না কখনো বেরিয়েই আসে। যারা আমাকে উল্টোপাল্টা বলেছিল তাদের নিজের মাথা নিচু হয়ে গেছিল। তরির আসল অপরাধী শাস্তি পেয়ে গেছে। জজ সাহেব এই জিনিসটা নিয়ে খুব লজ্জিত ছিলেন যে তিনি একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। একজন নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছিলেন, একটা এমন শাস্তি যাতে আমি নিজের জীবনে বাজিতে হেরে যেতে পারতাম। তাও একটা এমন অপরাধের জন্য যেটা আমি করিনি। আমার উপরে মিথ্যা অভিযোগ লাগানো হয়েছিল, যার কারণে আমাকে পুরো 30 দিন জেলে রাখা হয়েছিল। আমার উপরে অনেক টর্চার করা হয়েছিল। পুলিশরা আমাকে লক আপে রেখে খুব খারাপ ব্যবহার করেছিল। তারা চাইতো যাতে আমি নিজের অপরাধ স্বীকার করে নিই, কিন্তু আমি করিনি। আমি গরিব অবশ্যই ছিলাম, কিন্তু একজন সৎ মানুষ ছিলাম। যে অপরাধ আমি করিনি সেটা স্বীকার কিভাবে করতাম? যদিও আমি ফাঁসি সাজা পাওয়ার জন্য তৈরি ছিলাম। আমি খুশি ছিলাম যে জজ সাহেব আমার শেষ ইচ্ছা পূরণ করেছেন, আর আসল অপরাধীদেরকে সমস্ত দুনিয়ার সামনে নিয়ে এসেছিলেন। আমাকে ছেড়ে দেওয়া হলো, আর তাদের সবাইকে শাস্তি দেওয়া হলো। আর এই কেসে যারা যারা ঘুষ খেয়েছিল তাদের সবাইকে শাস্তি দেওয়া হলো। আমি ভগবানকে লাখ লাখ ধন্যবাদ দিই যে তিনি আমাকে নিজের সম্মানে নিজের বাড়িতে ফিরে আসতে সাহায্য করেছেন। তাই আজকে আমি মাথা উঁচু করে বাঁচতে পারছি। এখন আমার জীবন বদলে গেছে। অনেক অসুবিধার মধ্যে আমার জীবন সহজ হতে অনেক সময় লেগে গেছে। ধন্যবাদ বন্ধুরা।